গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা এই সব দিন রাত্রি। আজ অষ্টাদশ পর্ব। নীলু চিটাগাং গিয়েছিল 2 দিনের জন্য। তাকে থাকতে হলো 6 দিন। অফিসের কাজকর্মে এমন এক জট তারা পাকিয়ে রেখেছে যা খোলার কোনো রকম লক্ষণ দেখা যাচ্ছে না। 36 লক্ষ টাকার হিসেবের গরমিল। একবার অডিট হওয়ার পর দ্বিতীয়বার অন্য একটি কোম্পানিকে দিয়ে অডিট করানো হলো। তারা আবার সব ঠিকঠাক পেল। কোম্পানির আরেকটি মাইক্রোবাস হরতালের দিন পুড়ে গেছে এমন রিপোর্ট আছে। আবার গোপন চিঠিও আছে যে বাসটি বিক্রি করে দেওয়া হয়েছে। রং বদলে সেটা এখন চিটাগাং নাজিরহাট লাইনের ট্রিপ দেয়। চিঠিতে চেসিসের নাম্বার পর্যন্ত দেয়া। অফিসে বিভিন্ন লোকেদের ইন্টারভিউ নেওয়ার সময় মনে হয় কেউ সত্যি কথা বলছে না। এটাও বিশ্বাসযোগ্য নয়। এতগুলো লোকের সবাই মিথ্যা কথা কেন বলবে? নীলু অস্থির হয়ে পড়ল। অফিসের এই ঝামেলার তার সহ্য হচ্ছে না। সন্ধ্যাবেলা ডাকবাংলোয় ফিরে তার কাঁদতে ইচ্ছে করে। চলে যাবে সে উপায় নেই। তদন্তের দায়িত্ব অস্বীকার করার সাহস তার নেই। রাতে তার ভালো ঘুম হয় না। এক রাতে ভয়াবহ একটা স্বপ্ন দেখল। উলের কাঁটা নিয়ে টুনি খেলছে। হঠাৎ খোঁচা লাগল চোখে। রক্তারক্তি কাণ্ড। ডাক্তার এলো এবং গম্ভীর মুখে বলল, একটা চোখে খোঁচা লাগলেও 2টি চোখই নষ্ট। তবে চিন্তার কিছু নেই, পাথরের চোখ লাগিয়ে দেব। আসল নকল কেউ বুঝতে পারবে না। নীলু স্বপ্নের মধ্যেই চেঁচিয়ে বলল, এসব আপনি কি বলছেন? ডাক্তার তার দাড়িতে হাত বোলাতে বোলাতে বলল, পাথরের চোখ আপনার পছন্দ না হলে 2টি মার্বেল বসিয়ে দিতে পারি। মার্বেলও খারাপ হবে না। অনেক রকমের রং আছে, আপনি নিজে পছন্দ করে নিতে পারেন। ঘুম ভেঙে গেল। নীলুর গা দিয়ে টপ টপ করে ঘাম পড়ছে। এরকম কুৎসিত স্বপ্ন মানুষ দেখে? এরকম স্বপ্ন দেখার পরও কি কেউ বাসায় ফিরে না গিয়ে থাকতে পারে? নীলুকে থাকতে হলো। ঢাকায় যেদিন রওনা হলো সেদিন তার মনে হলো যেন কত দীর্ঘকাল বাইরে কাটিয়ে ফিরছে। ঢাকা পৌঁছেই দেখবে সব বদলে গেছে। সবাইকে অচেনা লাগবে। টুনি সম্ভবত লজ্জা লজ্জা মুখে পর্দার আড়ালে থাকবে। লজ্জা ভাঙতে সময় লাগবে। ইস, কতদিন যে সে মেয়েটাকে দেখে না। কল্পনার সঙ্গে বাস্তব বোধ হয় কখনোই মেলে না। নীলু ঢাকায় পৌঁছল বিকেলে। কিছুই বদলায়নি, সব আগের মতোই আছে। টুনির হাতে একটা চকবার আইসক্রিম। আইসক্রিমে তার জামা মাখামাখি হয়ে আছে। নীলু ভেবেছিল তাকে দেখেই টুনি ছুটে আসবে, তা হল না। ঠিক সেই মুহূর্তে টুনির আইসক্রিমের একটা বড় অংশ ভেঙে পড়ে যাচ্ছে। সে তার ভাঙার টুকরো সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। কেমন আছো মা? ভালো। তুমি আজ আসবে আমরা জানতাম। কিভাবে জানতে? আব্বু টেলিফোন করেছিল। তোমাদের আর সব খবর কি? দাদির একটা দাঁত পড়ে গেছে। তাই নাকি? দাদিকে পেতনির মতো লাগছে। ছি, এসব বলতে নেই। বললে কি হয়? আল্লাহ পাপ দেন। কাছে এসো মা, আমাকে একটু আদর দাও। তোমার গায়ে আইসক্রিমের রস লেগে যাবে। লাগুক। এসো, আমাকে একটা চুমু দাও। টুনি লজ্জিত মুখে মাকে চুমু খেয়ে ফিসফিস করে বলল, জানো মা, বাবলু এখনো আসেনি। সে কি, কেন? কি জানি। বাসার আর সব লোকজন কোথায়? মনে হচ্ছে তুমি ছাড়া আর কেউ নেই। বুয়া আছে, দাদা দাদিকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। আব্বু অফিসে, চাচাও অফিসে। তোমাকে একা ফেলে গেছে? একা কোথায়, বুয়া তো আছে। নীলু গোসল করতে ঢুকল। টুনিকে বলল দরজার পাশে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলতে। টুনি বলল, কেন মা? নীলু হেসে বলল, অনেকদিন পর তোমার সঙ্গে দেখা তো, তাই তোমার কথা শুনতে ভালো লাগছে। আমি খুব সুন্দর করে কথা বলা শিখেছি, তাই না মা? হ্যাঁ। বাবলু কি আমার মতো সুন্দর করে কথা বলতে পারে? না, সে তো কথাই বলে না। ছোট চাচি কি আর আসবে না মা? নিশ্চয়ই আসবে। বিনা খালার মা বলেছে আর আসবে না। তাই বলেছে বুঝি?
হ্যাঁ। গোসলের পানি কনকনে ঠান্ডা, তবু নীলু মাথায় মগের পর মগ ঠান্ডা পানি ঢালছে। বন্ধ দরজার উপাশে টুনি দাঁড়িয়ে ছেলেমানুষি সব কথা বলছে। বড় ভালো লাগছে শুনতে। তুমি আমার কথা ভেবেছিলে টুনি? হ্যাঁ, ভেবেছি। কেঁদেছিলে আমার জন্যে? না। কাঁদুনি কেন? আমি বড় হয়েছি যে, তাই। বড়রা বুঝি কাঁদে না? না। বড় বড় মেয়েরা যখন বিয়ে করে বাপের বাড়ি ছেড়ে চলে যায় তখন তো কাঁদে, কাঁদে না? হ্যাঁ, কাঁদে। তুমি কাঁদবে না? হ্যাঁ, কাঁদব। মনোহরা ফিরলেন সন্ধ্যা মিলাবার পরে। নীলুকে দেখেও কিছু বললেন না। তার মুখ গম্ভীর, রাগি রাগি চোখ। হোসেন সাহেবও কেমন যেন বিপর্যস্ত। নীলু বলল, ঝামেলা এত দেরি হয়ে গেল মা, আপনার ভালো ছিলেন তো? তিনি জবাব না দিয়ে ভেতরে ঢুকে গেলেন। হোসেন সাহেব বললেন, আজ আর তোমার শাশুড়িকে কিছু জিজ্ঞেস করো না মা, জবাব পাবে না। নীলু বিস্মিত হয়ে তাকালো। হোসেন সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তোমার শাশুড়ির সামনের দুটা দাঁত ডাক্তার ফেলে দিয়েছেন। আগে পড়েছে একটা, বিশ্রী দেখাচ্ছে, তাকানো যাচ্ছে না। হোসেন সাহেবের মুখ করুণ হয়ে গেল, যেন তার নিজেরই সামনের দুটো দাঁত নেই। মেয়েদের সৌন্দর্যই হচ্ছে দাঁত, বুঝলে মা? বাঁধিয়ে নিলেই হবে বাবা। বাঁধানো দাঁত কি আর আগের মতো হয়? তুমি ভালো ছিলে তো? জি, ভালোই ছিলাম। দূরে থেকে বেঁচে গেছ। তোমার শাশুড়ি দাঁতের যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি করে সবার মাথা খারাপ করিয়ে দিয়েছে। শফিক এবং রফিক দুজনে একই সঙ্গে এলো রাতে। রাত 11টায়। নীলুর চোখ ঘুমে বন্ধ হয়ে আসছে, তবু সে জেগে আছে। মনোয়ারাও জেগে। ডেন্টিস্ট যে তাকে কি পরিমাণ কষ্ট দিয়েছে এটা তিনি চতুর্থবারের মতো বলছেন। ব্যাটা গর্দভ, কিছুই জানে না। আমার মনে হয় নকল করে পাশ করেছে, হউস না করেই দাঁত তুলে ফেলেছে। বলেন কি মা? মহা হারামজাদা, উল্টা আমাকে ধমক দেয়। সে কি? হ্যাঁ, বলে কি, আপনি শুধু শুধু এত হইচই করছেন কেন? খুব অন্যায়। ইচ্ছা করছিল ছোকরার কানটা টেনে ছিঁড়ে দিই। আপনি শুয়ে পড়ুন মা, দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছেন। মনোয়ারা ঘুমোতে যেতে রাজি নন। তিনি আজকের ভয়াবহ অভিজ্ঞতার কথা তার দুই ছেলেকে না শুনিয়ে ঘুমোতে যাবেন না। সেই সুযোগ তার হল না। রফিক ঘরে ঢুকেই বলল, বাহ মা, তোমাকে তো সুন্দর লাগছে, কেমন যেন ড্রাকুলার মতো দেখাচ্ছে। মনোয়ারা কিছুক্ষণ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থেকে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। রফিক বলল, ভাবি, তাড়াতাড়ি ভাত দাও, খিদে লেগেছে। এতদিন পরে এলাম, প্রথম কথাটা এই? কেমন ছিলাম কি জিজ্ঞেস করো? সাধারণ ভদ্রতাটা দেখাও। কেমন ছিলে ভাবি? প্রশ্ন করে রফিক উত্তরের জন্য অপেক্ষা করল না, বাথরুমে ঢুকে গেল। রাতে ঘুমোতে যাবার আগে শফিক তার অভ্যাস মতো এক কাপ চা খেতে চাইল। বলল, তোমার যাবার দরকার নেই, কাজের মেয়েটাকে বলো, ও দেবে। আমি বানিয়ে আনি। নীলু রাতে শোবার আগে কখনো চা খায় না, আজ সে নিজের জন্যও এক কাপ বানাল। শফিককে চায়ের কাপ এগিয়ে দিতে দিতে বলল, তুমি কি আমার উপর রাগ করেছ? রাগ করব কেন? দুদিনের কথা বলে 6 দিন কাটিয়ে এলাম, এই জন্যে। প্রয়োজন হয়েছে থেকেছ, এ নিয়ে রাগ করার কি আছে? তোমার কথা শুনে মনে হয় আমার স্বভাবই হচ্ছে অকারণে রাগ করা। আমি কি সেরকম? না। শফিক হাতের সিগারেট ফেলে দিয়ে বলল, একবার ভাবছিলাম তোমাকে কোনো খবর না দিয়ে হঠাৎ টুনিকে নিয়ে চিটাগাং উপস্থিত হব, দেখব তুমি কি করো। এলে না কেন? তোমরা এলে আমার কত ভালো লাগতো। বলতে বলতে কি যে হলো, নীলু ঝরঝর করে কেঁদে ফেলল। শফিক অবাক হয়ে বলল, কি ব্যাপার? কি যে ব্যাপার তাকে নীলু নিজেও জানে। আমরা আমাদের কতটুকুই বা জানি। শফিক আবার বলল, কি হয়েছে নীলু? তার গলার স্বর আশ্চর্য কোমল শোনাল। নীলু বলল, কিছু হয়নি, এসো ঘুমোতে যাই। বিছানার মাঝামাঝি টুনি শুয়ে আছে।
নীলু নিজেই তাকে একপাশে সরিয়ে দিল। সরিয়ে দিতে গিয়ে লক্ষ্য করল টুনির বাঁ চোখের নিচে ছোট্ট একটা কালো বিন্দু উঁচু হয়ে আছে। নীলু বলল, ওর এখানে কি হয়েছে? উলের কাঁটা দিয়ে খোঁচা লাগিয়েছে, আর একটু হলে চোখে লাগত। নীলুর গা দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। সে তার মেয়ের কপালে হাত রাখল। গা কেমন যেন গরম গরম লাগছে। নীলু বলল, দেখো তো ওর শরীরটা কি গরম? শফিক গা করল না, সহজ স্বরে বলল, এই ঠান্ডায় পাতলা একটা জামা গায়ে দিয়ে ঘুরে জ্বরজারি হয়েছে আর কি। বাচ্চাদের মাঝে মাঝে অসুখ হওয়া ভালো, এতে শরীরে অ্যান্টিবডি হয়। কে বলেছে তোমাকে? কেউ বলেনি, কোথায় যেন পড়েছি। এসো, ঘুমোতে এসো। নীলু আবার মেয়ের কপালে হাত রাখল। গা গরম, নাকের উপর বিন্দু বিন্দু ঘাম। বাচ্চাদের জ্বরজারি সবসময়ই হয়, কতবার এমন হয়েছে। কিন্তু আজ নীলুর এরকম লাগছে কেন? শারমিন বিকেলে বাগানে হাঁটছিল। তার গায়ে আকাশি রঙের একটা চাদর। এইমাত্র ঘুম থেকে উঠেছে বলে চোখ মুখ ফোলা ফোলা। তার দুপুরে ঘুমানোর অভ্যেস নেই, আজ কেন জানি ঘুমিয়ে পড়েছিল। বিকেলে ঘুম থেকে উঠলে মন কেমন করে, অজানা এক ধরনের কষ্ট হয়। কেন হয় কে জানে। সে হাঁটতে হাঁটতে কুল গাছের নিচে এসে দাঁড়াল। পেকে সব টসটস করছে, খাওয়ার মানুষ নেই। আপা, বড়ই পেড়ে দেই, খান? না। তোমার নাম কি? আমার নাম কুদ্দুস। এই ছেলেটিকে সে আগে দেখেনি। 17-18 বছর বয়স, দেখলে মনে হয় কলেজ টলেজে পড়ে। ঝকঝকে পরিষ্কার দাঁত। টুথপেস্টের সুন্দর একটা বিজ্ঞাপন হবে একে দিয়ে। কুদ্দুস, তুমি আমাকে চা খাওয়াতে পারবে? এক্ষুনি আনছি আপা। বড় সাহেবের সঙ্গে চা খাবেন না? বাবা কি বাসায়? জি, দোতলার বারান্দায়। না, আমি বাগানে হাঁটতে হাঁটতে খাবো, তুমি এখানে নিয়ে এসো। চেয়ার দিয়ে আপা? চেয়ার দিতে হবে না, হাঁটতে ভালো লাগছে। ছেলেটি প্রায় দৌড়াতে দৌড়াতে গেল। নতুন যারা আসে প্রথম দিকে তাদের কাজের উৎসাহের কোনো সীমা থাকে না। কিছুদিন পার হলেই উৎসাহে ভাটা পড়ে, তখন আর ডাকাডাকি করেও পাওয়া যায় না। অবশ্যই এবার সবাই তার দিকে একটু বেশি নজর দিচ্ছে। কেউ না কেউ পাশে আছেই। এত যত্ন না করলেই সে ভালো থাকত। নিজের মতো থাকতে ইচ্ছে করে, নিজের মতো করে থাকা সম্ভব হয় না। মালিক খুন্তি দিয়ে মাটি ঠিক করছিল। খুন্তি রেখে শারমিনের দিকে আসছে। সেও এখন দীর্ঘ সময় ধরে নানান কথা বলবে, অপ্রয়োজনীয় অর্থহীন কথা। গোলাপের গাছের কি অবস্থা হয়েছে দেখছেন আপা? না, দেখিনি। কি অবস্থা? ছোট ফুল, একদিনের বেশি থাকে না। এরকম হলো কেন? সেইটাই তো আপা বুঝি না। সার দেই, পোকা মারার ওষুধ দেই। শারমিন চুপ করে রইল। মালিক খানিকক্ষণ চুপ করে থেকে বলল, মানুষজন বাগানে না আসলে ফুল হয় না আফা। তাই নাকি? জি আফা, মানুষের মায়া মোহব্বত গাছ পছন্দ করে। যে বাড়িতে দেখবেন মানুষ নাই, সেই বাড়িতে ফুলও নাই। বেশ মজা তো। এখন আপনি আইসেন, দেখেন কেমন ফুল ফুটে। ঠিক আছে, দেখব। কয়দিন থাকবেন আফা? শারমিন জবাব দিল না। সে কদিন থাকবে এটা নিয়ে সবাই বেশ উদ্বিগ্ন। সরাসরি কিংবা একটু বাঁকা পথে এ বাড়ির সবাই কিছু একটা সন্দেহ করছে। সন্দেহ করাই স্বাভাবিক। এই বাড়িতে সে একা এসেছে, রফিক তার সঙ্গে আসেনি। প্রায় 9 দিন হয়ে গেল, এর মধ্যে একবার দেখা করতেও আসেনি। রহমান সাহেব ডাইনিং টেবিলে রফিকের প্রসঙ্গ একবার তুলেছিলেন। শারমিন কোনো আগ্রহ দেখায়নি, ঠান্ডা স্বরে বলেছে, কাজ টাজ নিয়ে থাকে তাই আসে না। রহমান সাহেব বললেন, এমন কোনো কাজ তো থাকার কথা নয়। শারমিন বলল, তাহলে হয়তো এই বাড়িতে আসতে লজ্জা পায়। এই বাড়ির মেয়ে বিয়ে করতে লজ্জা নেই, এই বাড়িতে আসতে লজ্জা? অন্য কোনো ব্যাপার কি আছে? তা আমি কি করে জানবো বাবা? আমি আমার নিজের কথা বলতে পারি, ওর কথা কি করে বলবো? তোর কথাই না হয় শুনি। কোন কথাটা শুনতে চাও?
আর ইউ হ্যাপি? আমি জানি না বাবা। জানো না মানে? সত্যি জানি না। আমার মনে হয় আমার মধ্যে সুখী হবার তেমন কোনো ক্ষমতা নেই। যারা সুখী হয় তাদের মধ্যে সুখের বীজ থাকে। জল, হাওয়া এবং ভালোবাসায় সেই বীজ থেকে গাছ হয়। এই পর্যন্ত বলেই শারমিন থেমে গেল। উঁচু দরের ফিলসফি হয়ে যাচ্ছে। খাবার টেবিলে মানাচ্ছে না। প্রসঙ্গ পাল্টাবার জন্য রহমান সাহেব বললেন, তোর শ্বশুরবাড়ির অন্য লোকদের সম্পর্কে বল। কি বলবো? কে কেমন মানুষ? কেন জানতে চাইছ? পরিবেশটা কেমন জানতে চাইছি? পরিবেশ চমৎকার। এক কথায় সারছিস কেন? প্রত্যেকের সম্বন্ধে আলাদা করে বল। এখন থাক বাবা। থাকবে কেন? এখনই বল। তোর শ্বশুর সাহেব কেমন মানুষ? ওই বাড়ির সবচেয়ে ভালো মানুষ। পাগল ধরনের কিছু লোক থাকে না বাবা, যারা মনে করে পৃথিবী খুবই সুন্দর জায়গা? উনি সেই রকম একজন মানুষ, খুব সুখী। এবং তার ধারণা পৃথিবীর সবাই তার মতো সুখী। আর তোর শাশুড়ি? খিটখিটে ধরনের মহিলা, চেঁচামেচি না করলে তার ভালো লাগে না। অকারণে চেঁচান। কেউ তাকে বিশেষ গুরুত্ব দেয় না বলে আরও রেগে যান। তার ধারণা সবাই তাকে অগ্রাহ্য করছে, সংসারের কর্তৃত্ব তার হাত থেকে চলে যাচ্ছে। সংসারের কর্তৃত্ব কার কাছে? ভাবির কাছে। পুরো সংসার তার মুঠোয়, অথচ আমার শাশুড়ি তা জানেন না। ভাবি কি যে চালাক তুমি কল্পনাও করতে পারবে না। রোজ জিজ্ঞেস করবে, মা আজ কি রান্না হবে? আমার শাশুড়ি হয়তো কিছু একটা বলবেন, কিন্তু রান্না তার আগেই হয়ে গেছে, শুধু শাশুড়িকে খুশি করার জন্যই বলা। মেয়েটার নাম জানো কি? নীলু, নীলু ভাবি। তোর সঙ্গে ভাব আছে? ওনার সঙ্গে আমার খুব একটা ভাব নেই। উনি অতিরিক্ত রকমের বুদ্ধিমতী। এত বুদ্ধিমতী কাউকে আমার ভালো লাগে না। তবে তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। মেয়েটি বুদ্ধিমতী শুধু এই কারণেই তুই তাকে পছন্দ করিস না, নাকি অন্য কোনো কারণ আছে? অন্য কোনো কারণ নেই। আর তাছাড়া ওনাকে আমি পছন্দ করি না এই কথা কিন্তু বলিনি। ওনাকে পছন্দ না করে উপায় নেই। মেয়েটির হাজব্যান্ড সম্পর্কে বল। শফিক বোধ হয় নাম, তাই না? হ্যাঁ। ওনার সঙ্গে আমার কোনো কথাই হয় না। কেন? কথা খুব কম বলেন। বাবলু বলে একটা ছেলে ছিল, ওর সঙ্গে মাঝে মাঝে কথা বলতেন। এখন বাবলু নেই, ওনারও মুখ বন্ধ। দুভাই তাহলে দুরকম? হ্যাঁ, উত্তর মেরু আর দক্ষিণ মেরু। বাবা আমি উঠি। খাওয়া শেষ? হ্যাঁ শেষ। শারমিন উঠে গেল। রহমান সাহেবের সঙ্গে বেশিক্ষণ বসতে তার ভালো লাগে না। একটা অস্বস্তি মনের উপর চাপ ফেলতে থাকে। মনে হয় এই বুঝি বাবা তাদের দুজনকে নিয়ে এমন এক প্রশ্ন করবেন যার জবাব দেয়া যাবে না। এই যে একা একা বাগানে হাঁটছে, সে জানে রহমান সাহেব তাকে লক্ষ্য করছেন। হয়তো নিজেই বাগানে নেমে আসবেন। আপা চা। কুদ্দুস এই বাড়ির নিয়মকানুন জানে না। চা খাবার জন্য শারমিনের আলাদা কাপ আছে। নিজের কাপ ছাড়া শারমিন খেতে পারে না। কুদ্দুস পেট মোটা একটা কাপে চা এনেছে, দেখেই রাগ লাগছে। মিষ্টি হয়েছে আপা? হ্যাঁ হয়েছে, তুমি এখন যাও। কুদ্দুস গেল না, দূর থেকে শারমিনকে লক্ষ্য করতে লাগল। শারমিন ছোট্ট নিঃশ্বাস ফেলল। কিছু ভালো লাগছে না। জীবন যদি নতুনভাবে শুরু করা যেত তাহলে সে কি করত? রফিককে কি বিয়ে করত? রহমান সাহেব নেমে এসেছেন, হাতের ইশারায় শারমিনকে ডাকছেন। শারমিন এগিয়ে গেল। টেলিফোন এসেছে। কে বাবা? জিজ্ঞেস করিনি, মনে হচ্ছে রফিক। শারমিন টেলিফোনের কাছে এগিয়ে গেল। হ্যাঁ রফিকই, তবে গলার স্বরটা কেমন অন্যরকম। ঠান্ডা লেগেছে হয়তো। হ্যালো শারমিন। হ্যাঁ। সুখে আছো কিনা জানার জন্য টেলিফোন করলাম। তার মানে? আছো কেমন? ভালোই আছি। বাড়ি ফিরে আসার কোনো পরিকল্পনা কি আছে? বাড়িতেই তো আছি। এই বাড়ি নয়, তোমার নিজের বাড়ির কথা বলছি। শারমিন ঠান্ডা গলায় বলল, আমার তো মনে হয় এটা আমার নিজেরই বাড়ি, অন্য কারণ নয়। আজকাল তাহলে জীবন সম্পর্কে নতুনভাবে চিন্তাভাবনা শুরু করেছ?
যা বলতে চাও সহজ করে বলো, এত পেঁচিও না। কি বলতে চাও তুমি? কিছু বলতে চাই না। বেশ, তাহলে টেলিফোন রেখে দিই। তুমি কবে আসবে? জানি না কবে আসবো, ইচ্ছে হলেই আসবো। মনে হচ্ছে খুব সহজে ইচ্ছে হবে না। শারমিন কথা বলল না। রফিক বলল, তোমার বিদেশ যাত্রার কত দূর? বেশ অনেক দূর। যাচ্ছই তাহলে? সে তো তুমি জানোই, তোমাকে আগেই বলেছি। আমার ইচ্ছে নয় তুমি যাও। তোমার ইচ্ছা অনিচ্ছার কথা এখানে উঠছে কেন? যাচ্ছি তো আমি, তুমি তো যাচ্ছ না। তোমার যাবার ব্যাপারে আমার কিছু বলার থাকবে না? না, থাকবে না। তুমি বোধহয় ভুলে যাচ্ছ তুমি আমার স্ত্রী। না, ভুলিনি। তুমি আমাকে ভুলতে দিচ্ছ না, সারাক্ষণই মনে করিয়ে দেবার চেষ্টা করছো। মনে হচ্ছে তুমি আমাকে ভুলে যেতে চাও। শারমিন জবাব না দিয়ে টেলিফোন নামিয়ে রাখল। তার মনে হলো সামনের সময়টা খুব খারাপ। এই সময়টা পার করা সহজ হবে না। সে নিঃশব্দে ছাদে উঠে গেল। নিজেকে খুব একা লাগছে। এরকম কখনো লাগে না। আজ মনে হচ্ছে এই বিরাট বাড়িতে সে ছাড়া আর কেউ নেই। নীলগঞ্জ থেকে সোবাহানের চিঠি এসেছে, দীর্ঘ চিঠি। চিঠি পড়ে নীলু হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এই লোকটির নির্বুদ্ধিতার কোনো সীমা নেই। একটা মানুষ এত নির্বোধ কেন হয়? গুটি গুটি হরফে লিখেছে, কল্যাণীয়াস্যু নীলু, আশা করি সবাইকে নিয়ে তুমি তোমার স্বভাব মতো ভালো আছো। কদিন থেকেই ভাবছি এখানকার পরিস্থিতি নিয়ে তোমাকে লিখব। বাবলু প্রসঙ্গে যাতে কোনো দুশ্চিন্তা করতে না পারো। বাবলু ভালো আছে এবং বলা যেতে পারে সুখে আছে। গ্রাম তাকে প্রবলভাবে আকর্ষণ করেছে। খোলা মাঠ, নদী, বন জঙ্গল এইসব তো সে কখনো দেখেনি। সে দেখেছে মানুষ। মানুষের মধ্যে যেসব খারাপ ব্যাপার আছে সেই সব। মানুষের বাইরেও যে আরেকটি সুন্দর শান্ত জগৎ আছে তা সে জানত না, এখন জানল। ঘণ্টার পর ঘণ্টা দেখি নদীর ধারে দাঁড়িয়ে আছে। বনের ভেতর থেকেও কয়েকবার তাকে লোক পাঠিয়ে খুঁজে আনতে হয়েছে। ও তার নিজের একটি পৃথিবী খুঁজে পেয়েছে। সেই পৃথিবী থেকে তাকে সরিয়ে আনতে মনে চাচ্ছে না। আমি তাকে এখানকার একটি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি। আমি জানি তুমি আমার নির্বুদ্ধিতায় হাসছ। আমি সামনে থাকলে হয়তো কড়া কড়া কিছু কথা শুনিয়ে দিতে। তবু তুমি একটু ভাবলেই বুঝবে আমি যা করছি তার ফল শুভ হবার সম্ভাবনা আছে। আমি নিজেও এখানে থেকে গেলাম। নীলগঞ্জ স্কুলে একটা মাস্টারই জুটে গেছে। সুখী নীলগঞ্জের যে কাজ শুরু হয়েছিল তা শেষ করা যায় কিনা তাও দেখছি। দূর থেকে যে কাজটি অসম্ভব বলে মনে হতো এখন তেমন অসম্ভব মনে হচ্ছে না। মজার ব্যাপার কি জানো? নীলগঞ্জের লোকজন কেন জানি আমাকে বেশ পছন্দ করছে। আমাকে আড়ালে ডাকে পাগলা মাস্টার। যদিও পাগলামির তেমন কিছুই আমি করছি না। নামটা আমার পছন্দ হয়েছে, কারণ এরা কবির মামাকেও পাগলা মাস্টার ডাকত। যে কোনোভাবেই হোক গ্রামের মানুষদের উপর আমি কিছুটা প্রভাব ফেলেছি বলে মনে হয়। গত শুক্রবার বড় রকম একটা গ্রাম্য বিবাদ হল। সবাই দল বেঁধে এলো আমার কাছে। আমি যেন একটা মীমাংসা করে দিই। আমি যা বলবো তাই নাকি তারা শুনবে। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় ওরা আমার মধ্যে কবির মামার ছায়া দেখতে চায়। কিন্তু এত বড় যোগ্যতা কি আমার আছে? আমি নিতান্ত ক্ষুদ্র মানুষ। তোমরা কবির মামার কুলখানিতে কেন এলে না বলো তো? শকত পরপর দুদিন স্টেশনে কাটালো। তোমরা কখন আসো? এসে কষ্টেই পড়ো কিনা? তোমরা না আসায় তার কষ্ট দেখে আমি কষ্ট পেয়েছি। চলে এসো না একবার, দেখে যাও আমরা কেমন আছি। পিকনিক করতেও তো মানুষ আসে। কবির মামা প্রসঙ্গে একটা মজার কথা বলি। মাঝে মাঝে দূর দূর থেকে লোকজন আসে পীর সাহেবের কবর জিয়ারত করতে। পীর কে বুঝতে পারছো তো? কবির মামা। কি মুশকিল বলো দেখি। একজন নাস্তিক মানুষকে এরা মনে হয় পীর বানিয়েই ছাড়বে। দূর দূর থেকে গ্রামের লোকজন মোমবাতি আগরবাতি এসব দিয়ে যায়। আজ থেকে 5 বছর পর যদি দেখো এখানে বিরাট মাজার শরীফ বসে গেছে, ওরস হচ্ছে, আমি সেই মাজার শরীফের প্রধান খাদেম, তাহলে অবাক হইও না। এদেশে সবই সম্ভব।
আচ্ছা নীলু, তোমার শরীর ভালো আছে তো? কোনো কারণে মন টন তোমার খারাপ না তো? পরশু রাতে স্বপ্নে দেখলাম তুমি মাটিতে গড়াগড়ি করে কাঁদছ। স্বপ্ন স্বপ্নই, তবু কেমন যেন লাগছে। তুমি ভালো আছো এই খবর জানিও যদি সময় পাও। যা ব্যস্ত থাকো, সময় পাওয়ার কথা নয়। বিশাল এই চিঠি ফেঁদে নিজেই বিব্রত বোধ করছি, কিছু মনে করো না। ভালো থেকো, তোমার দুলাভাই সোবাহান। পুনশ্চ বাবলুর আরেকটি শিল্পকর্ম পাঠালাম, এবারে 2 মাথাওয়ালা ছাগল। নীলু তার দুলাভাইয়ের চিঠি বেশ কয়েকবার পড়ল। প্রথমবার পড়বার সময় লোকটিকে যত নির্বোধ মনে হচ্ছিল, এখন ততটা মনে হচ্ছে না। হয়তোবা খুব গুছিয়ে চিঠি লেখার কারণে। এই লোকটি যে এত গুছিয়ে লিখতে পারে তা নীলু জানত না। চিঠির ভেতর খুব সহজ সরল একটা ভঙ্গি ঢুকে গেছে, অথচ এই মানুষটির জীবন খুব সহজ সরল নয়। কোনোরকম আদর্শবাদ, মহৎ চিন্তা, উচ্চস্তরের ভাবালুতা নীলু তার মধ্যে কখনো দেখেনি। এই লোক হঠাৎ বদলে গিয়ে গ্রাম উন্নয়ন শুরু করবে, এটা বিশ্বাস করা কঠিন। হয়তো 2 দিন পরই দেখা যাবে গ্রাম আর তার ভালো লাগছে না, সব ছেড়ে ছুড়ে আবার অন্য কোথাও চলে যাবে। যাবার আগে বাবলুকে এই বাড়িতে ফেলে যাবে। মাস 2 পর চোরের মতো আসবে, দিন ভঙ্গিতে চেয়ারে বসে থাকবে। তার কাপড়ের ব্যাগে থাকবে বাবলুর জন্য আনা কোনো সস্তা খেলনা। অক্ষম বাবার ভালোবাসা সেই খেলনায় থাকবে, কিন্তু তা বাবলুর মনোহরণ করবে না। আজকালকার শিশুরাও সস্তা খেলনা এবং দামি খেলনার তফাৎটা ভালোই বোঝে। সন্ধ্যায় নীলু শফিককে চিঠি পড়তে দিল। শফিক হাই তুলে বলল, এত লম্বা চিঠি আমি পড়তে পারবো না। বিষয়বস্তু কি বলো? বিষয়বস্তু কিছুই নেই, পড়ো না, কতক্ষণ আর লাগবে? শফিক চিঠি শেষ করে আশ্চর্য হয়ে বলল, সুন্দর চিঠি তো। নীলু বলল, কোন জিনিসটা সুন্দর? ঘরোয়া ভঙ্গিটা, মনে হয় ভদ্রলোক যেন গল্প করছেন। তোমরা এক কাজ করো না কেন, ঘুরে এসো নীলগঞ্জ থেকে, কয়েকটা দিন কাটিয়ে এসো। নীলু বিস্মিত হয়ে বলল, কেন? টুনির ভালো লাগবে, গ্রামে গিয়ে নদী বন এইসব দেখবে, বেচারি একা একা থাকে। সত্যি যেতে বলছো? হ্যাঁ, যাও। আমিও টলম্যানকে বলে দেখি যদি ছুটি পাই, সম্ভাবনা অবশ্য কম, তবু 2-1 দিনের জন্য হয়তো ছাড়বে। সত্যি সত্যি তুমি যাবে? হ্যাঁ, মানে চেষ্টা করব। বিদেশের ছুটির দিনগুলোতে সবাই বাইরে টাইরে যায়, আমাদের তো ওসবের বালাই নেই। দেখি, কাল আমি টলম্যানের সঙ্গে কথা বলে দেখব ব্যাটাকে ভেজানো যায় কিনা। তোমার এত উৎসাহের কারণ আমি ঠিক বুঝতে পারছি না। তেমন জোরালো কোনো কারণ নেই, যেতে ইচ্ছে করছে। তুমি বাবা মার সঙ্গেও কথা বলো, ওরা যদি যেতে চান। মনোহরা নীলগঞ্জে যাবার কথায় বেশ বিরক্ত হলেন। তার বিরক্তির কারণ স্পষ্ট নয়। তিনি শুকনো গালে বললেন, এসব এখন বাদ দাও, আম কাঁঠালের সিজনে গেলেই হবে। টুনির আব্বা সবাইকে নিয়ে যেতে চাচ্ছে। দল বেঁধে গেলে থাকবে কোথায় শুনি? শীতের দিন, এতগুলো মানুষের লেপ কাঁথা কে দেবে? হুট করে একটা কিছু করলেই তো হলো না। শীতের লেপ কাঁথা সঙ্গে করে নিয়ে গেলে হয় না মা? যদি হয় তাহলে সঙ্গে করে নিয়ে যাও। মুখ দিয়ে একবার যখন বের করেছ তখন তো এটা করবেই। যাও, নিউমোনিয়া বাঁধিয়ে এসো। হোসেন সাহেব যাওয়ার ব্যাপারে খুবই উৎসাহ দেখালেন। মনোয়ারার অনাগ্রহ যেমন চোখে লাগে, তার অতিরিক্ত আগ্রহও তেমনি চোখে লাগে। তিনি নানা রকম লিস্ট করতে লাগলেন। সময়ে অসময়ে নীলুর সঙ্গে বসে পরামর্শ, হ্যারিকেন নিতে হবে বুঝলে বৌমা, এটা খুবই দরকার। ওখানে নিশ্চয়ই হ্যারিকেন আছে বাবা। তা তো আছেই, হয়তো একটা, বড়জোর 2টা। এতগুলো মানুষ আমরা যাচ্ছি, 2টা হ্যারিকেনে আমাদের কি হবে বলো? টর্চ লাইট নিতে হবে, মোমবাতি নিতে হবে, একটা কেরোসিনের চুলাও নেওয়া দরকার। ধরো চট করে 1 কাপ চা খাবার দরকার হলো, কোথায় পাবে? সেখানে তো আর গ্যাসের চুলা নেই। কি বলো মা? তা তো বটেই। তুমি জহির আর শাহানাকেও বলো, ওদেরকেও নিয়ে যাই। জি, তাদেরও বলবো। টুনির বাবার ছুটি কিনা এখনো বুঝতে পারছি না, ছুটি হলেই বলবো। না না, তুমি মা আগে থেকেই বলো। শাহানা বেড়াতে যাবার কথায় ঠোঁট উল্টে বলল, তোমাদের ব্যাপার তোমরা যাও, আমাকে টানছো কেন? নীলু বিস্মিত হয়ে বলল, আমাদের ব্যাপার মানে? তুমি কি আমাদের কেউ নাও? না ভাবি, আমি তোমাদের কেউ না।
ও, তাই নাকি? আমি অবশ্য এটা জানতাম না, এখন জানলাম। না হয় তুমি বাইরের গেস্ট হিসেবেই চলো আমাদের সঙ্গে। বাইরের গেস্টও কিছু যাচ্ছে। বাইরের গেস্ট কে যাচ্ছে? আমাদের বাড়িওয়ালার মেয়ে বিনা। আনিস ভাই যাচ্ছে না? না। দুনিয়ার শুদ্ধ লোককে তোমরা নিচ্ছ, তাকে নিচ্ছ না কেন? সে কি দোষ করল? বলেছিলে তাকে? নীলু গম্ভীর মুখে বলল, না। বলনি কেন? এটা তো ভাবি সাধারণ ভদ্রতা। এক বাড়িতে থাকো দিনরাত, এটা ওটা ফরমাস করে দেয়। শাহানা কথা শেষ করল না। নীলুর কঠিন চোখের সামনে থতমত খেয়ে গেল। নীলু কড়া গলায় বলল, ওই চিন্তা এখনো মাথায় ঘুরছে? শাহানা টেনে টেনে বলল, কোন চিন্তা? তুমি ভালোই জানো কোন চিন্তা। অনেক তো হলো শাহানা, আর কেন? তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না ভাবি। আমি শুধু বলছি, ভদ্রতা করে হলেও তোমার উচিত ছিল আনিস ভাইকে বলা। সবাই যখন যাচ্ছে। আনিস এখন এই বাড়িতে থাকে না, থাকলে নিশ্চয়ই বলতাম। আনিস ভাই কোথায় থাকে? আমি জানি না। সে কি কথা ভাবি? তুমি জানো না কেন? আমাকে তো কিছু বলে যায়নি, তাই আমি জানি না। শাহানাকে দেখে মনে হচ্ছে সে এক্ষুনি কেঁদে ফেলবে। নীলুর বিরক্তির সীমা রইল না। আনিসকে নিয়ে তার এই বাড়াবাড়িটা অসহ্য লাগছে। নীলুর কেন জানি মনে হচ্ছে এই বাড়াবাড়ির খানিকটা লোক দেখানো। নীলু বলল, আমি এখন উঠব শাহানা। তুমি জহিরকে নিয়ে আমাদের সঙ্গে গেলে আমাদের ভালো লাগত। শুধু তোমাদের ভালো লাগলে তো হবে না, আমারও ভালো লাগতে হবে। আমার ভালো লাগবে না। কি করে বুঝলে ভালো লাগবে না? জানি না কি করে বুঝলাম। নীলু উঠে দাঁড়াল। শাহানার এখানে এসে তার মনটাই খারাপ হয়ে গেছে। অনেক রকম ঝামেলা করে আসা, অফিস থেকে এই কারণে তাকে ছুটি নিতে হয়েছে। ভেবেছিল প্রথমে আসবে শাহানাদের বাড়ি, সেখান থেকে যাবে শারমিনদের বাড়িতে। কিন্তু এখন আর কোথাও যেতে ইচ্ছা করছে না। নীলু অবাক হয়ে লক্ষ্য করল, শাহানা দোতলা থেকে নিচে নামল না। সিঁড়িতে দাঁড়িয়ে বলল, ঠিক আছে ভাবি, পরে দেখা হবে, সময় পেলে আবার এসো, অবশ্য যদি তোমার ইচ্ছে করে। গেটের কাছে জহিরের গাড়ি। ড্রাইভার বলল, আপনি এসেছেন শুনে স্যার পাঠিয়ে দিয়েছেন, যেখানে যেখানে যাবেন নিয়ে যাব। নীলু বলল, আমার গাড়ি লাগবে না, রিক্সা নিয়ে চলে যাব। স্যার তাহলে খুব রাগ করবেন, আপা আসেন। বাসায় ফিরে দেখে বসার ঘরে আনিস জড়সড় হয়ে বসে আছে। নীলুর কেন জানি খুব খারাপ লাগছে। ইচ্ছা করছে খুব কড়া কড়া কিছু কথা শোনাতে। ভাবি ভালো আছেন? হ্যাঁ ভালো। আমার নামে কোনো চিঠি এসেছে ভাবি? না, কোনো চিঠি ফিঠি আসেনি। যদি আসে একটু রেখে দেবেন, আমি পরে এসে নিয়ে যাব। ঠিক আছে, রাখব। ভাবি আপনার কি শরীর খারাপ? শরীর ঠিকই আছে, তুমি এখন যাও, আমি শুয়ে থাকবো, প্রচণ্ড মাথা ধরেছে। আনিস ইতস্তত করে বলল, ভাবি আমাকে কিছু টাকা দিতে পারবেন? 100-2 টাকা। নীলু ঠান্ডা গলায় বলল, আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই। আনিস চলে গেল। সে প্রচণ্ড লজ্জা পেয়েছে। ঘর থেকে বেরোবার সময় দরজা একটা ধাক্কা খেল। হাঁটতে গিয়ে লক্ষ্য করল ঠিকমতো পা ফেলতে পারছে না। সে ভেবেই পেল না নীলু ভাবির মতো মানুষ তার সঙ্গে এমন খারাপ ব্যবহার কেন করলেন। তার চোখ ভিজে উঠতে শুরু করেছে। নিজেকে সামলাতে না পারলে টপ টপ করে চোখ থেকে পানি পড়বে। রাস্তার লোকেরা হাঁ করে তাকিয়ে থাকবে। রাস্তায় নামবার আগে যে করেই হোক তাকে সামলাতে হবে। সে নিঃশব্দে ছাদে উঠে গেল। ছাদে তার নিজের ঘরটির দরজা খোলা, সুন্দর পর্দা ঝুলছে। কে থাকে এখানে? আনিস কৌতূহলী হয়ে এগিয়ে গেল, পর্দা সরিয়ে উঁকি দিল। বিনা গভীর মনোযোগে পড়ছে, পিঠময় খোলা চুল, চেয়ারে পা তুলে কি অদ্ভুত ভঙ্গিতে বসা। ঘরটি কি সুন্দর সাজিয়েছে। আয় বিনা। বিনা চমকে উঠল, আরে আনিস ভাই, আপনি কোথা থেকে? আকাশ থেকে। আসুন, ভেতরে আসুন। আনিস ভেতরে ঢুকল। বিনা বলল, আপনার ঘরের দখল নিয়ে নিয়েছি। তাই তো দেখছি।
নিরিবিলি পড়াশোনার জন্য এটা করলাম। আপনাকে তাড়িয়েছিও এই কারণেই। ভালো করেছ। উপায় ছিল না, কারণ আমাকে খুব ভালো রেজাল্ট করতে হবে। সারা জীবন ফার্স্ট সেকেন্ড হতে হবে। কেন বলুন তো? বলতে পারছি না। কারণ আমি এমন একজন পুরুষকে বিয়ে করব যার কাজ হবে দিনরাত ঘরে বসে থাকা। কাজেই চাকরি বাকরি করে এই লোকে খাওয়াতে হবে। তার জন্য আমার খুব ভালো রেজাল্ট দরকার, যেন পাশ করলেই চাকরি হয়ে যায়। বুঝতে পারছেন? পারছি। এখন বলুন তো আমি কেমন মেয়ে? তুমি খুব জেদি মেয়ে। ঠিক বলেছেন। আর আপনি হচ্ছেন ভ্যাবদা পুরুষ। এখন বলুন, এই বাড়িতে কেন এসেছেন? এমনি এসেছি। না, এমনি না, নিশ্চয়ই কোনো কাজে এসেছেন। নীলুভাবির কাছে এসেছিলাম। কেন? আমার কিছু টাকার দরকার হলো, মানে ইয়ে, পেয়েছেন টাকা? না, উনার হাত খালি। কত টাকা দরকার? তোমার ব্যস্ত হতে হবে না, আমি ব্যবস্থা করব। যেটা জিজ্ঞেস করছি সেটা বলুন না, কত টাকা দরকার? 100 বসুন এখানে, আমি নিয়ে আসছি। খবরদার পালাবেন না। বিনা নিচে নেমে গেল। মা বাবা দুজনের কেউই বাসায় নেই। এক খালা আছেন, স্টিল আলমারির চাবি তার কাছে নেই। লতিফা তোষকের নিচে ভাঙতি টাকা পয়সা রাখেন। সেখানে দুটি ময়লা ন্যাতন্যাতে 5 টাকার নোট ছাড়া কিছু নেই। বিনা খালি হাতেই ওপরে উঠে এলো। ক্ষীণস্বরে বলল, আনিস ভাই, আপনি কোথায় থাকেন ঠিকানাটা লিখে যান, আমি সন্ধ্যার আগেই টাকা পাঠাবার ব্যবস্থা করব। তুমি শুধু শুধু ব্যস্ত হচ্ছ বিনা। আমি যা বলছি করুন। এই নিন কাগজ কলম, পরিষ্কার করে ঠিকানা লিখুন। আমি চা বানিয়ে আনছি, চা খেয়ে তারপর যাবেন। বিনা আবার নিচে নেমে গেল। সন্ধ্যাবেলা আনিসের বিস্ময়ের সীমা রইল না। তার কেন জানি মনে হচ্ছিল বিনা এরকম কিছু করে বসতে পারে। সত্যি সত্যি করলেও তাই, নিজেই এসে উপস্থিত। নোংরা ঘর, চারপাশের নোনা ধরা দেয়াল, আস্তরণ উঠে আসছে। দিনহীন পরিবেশের কিছুই মেয়েটিকে প্রভাবিত করল না, কিংবা হয়তো করেছে তা সে বুঝতে দিচ্ছে না। সে আনিসের চৌকিতে বসে আছে বেশ সহজ ভঙ্গিতে, যেন এটাই তার ঘর বাড়ি। কথাও বলছে সহজ স্বরে। পাশের চৌকিতে কে থাকেন? আমার রুমমেট। উনি এখন নেই? না, অফিস শেষ করে টিউশনিতে যায়। ফিরতে ফিরতে 10টা-11টা বাজে। আপনারা কি নিজেরাই রান্না করেন? হাঁড়ি পাতিল দেখছি। হ্যাঁ, নিজেরাই করি, খরচ কম পড়ে। রান্না কে করেন? বেশিরভাগ সময় আমি করি, আমার অবসর বেশি। আজ কি রান্না করলেন? এখনো কিছু করিনি। আজকে রান্নাটা আমি করে দিই। আনিস আঁতকে উঠল। কি বলছো এসব? তুমি কি রান্না করবে? আপনার কি ধারণা আমি রান্না জানি না? জানবে না কেন, নিশ্চয়ই জানো। কোনো রকম ঝামেলা না করে তুমি চুপচাপ বসে থাকো তো। আমি কিন্তু এখানে অনেকক্ষণ থাকব। অনেকক্ষণ থাকবো মানে? অনেকক্ষণ থাকবো মানেও জানেন না নাকি? বাংলা ভুলে গেছেন? আনিস কি বলবে কি করবে ভেবে পেল না। এই মেয়েটা তাকে মনে হচ্ছে সত্যি সত্যি বিপদে ফেলবে। সন্ধ্যা হয়ে আসছে। পাশের ঘরগুলির বোর্ডাররা বারবার উঁকি ঝুঁকি দিচ্ছে। আনিস হ্যারিকেন ধরালো। বিনা অবাক হয়ে বলল, হ্যারিকেন কেন? আপনাদের ইলেকট্রিসিটি নেই? ছিল। বাড়িওয়ালা 1 বছর যাবৎ ইলেকট্রিসিটির বিল দিচ্ছে না, লাইন কেটে দিয়েছে। বাড়িওয়ালাও মনে হয় আপনাদের মতোই গরিব। আসলেই তাই। এই এতটুকু বাড়ির 7 জন শরিক। শরিকে শরিকে বিবাদ লেগেই আছে। বিবাদ মানে কঠিন বিবাদ। মারামারি হচ্ছে ভালোভাবে। পরশু একজন আরেকজনকে রামদা নিয়ে তাড়া করেছিল। বলেন কি? আজও হয়তো করবে। করে করুক, এই ঘরে না ঢুকলেই হল। রাত 10টা বেজে গেছে। বিনা ফিরছে না। বিনার বাবা থানায় ডায়েরি করতে গিয়েছেন। ওসি সাহেব চোখ মোটকে জিজ্ঞেস করেছেন, মেয়ের কোনো লভটাও আছে নাকি? তিনি শুকনো গলায় বলেছেন, আমার মেয়ে ওই রকম না। আগে ভালো করে খোঁজ নিন। মেয়ের ট্রাঙ্ক সুটকেস খুলে দেখুন চিঠিপত্র পান কি না। ঘনিষ্ঠ বান্ধবীদের জিজ্ঞাসাবাদ করুন, ওরা এইসব ভালো জানবে। টাকা পয়সা কিছু নিয়ে গেছে?
তার মার কাছ থেকে 500 টাকা নিয়েছিল। নিউ মার্কেট থেকে নাকি কি একটা বই কিনবে, টেক্সট বুক। ওইটা ফালতু কথা, যাওয়ার ভাড়া নিয়ে গেছে। সপ্তাহে এরকম 3-4টা কেস আমরা ডিল করি। মেয়ে পালিয়ে যায় পেয়ারের লোকের সঙ্গে, সস্তার একটা হোটেলে উঠে ফুর্তি করে। এইসব কি বলছেন আপনি? সত্যি কথা বলছি রে ভাই। তাও তো সবটা বলছি না, রেখে ঢেকে বলছি। মাঝে মাঝে কি হয় জানেন? ছেলে মেয়েটাকে ভুজুং ভাজুং করে বের করে নেয়, একটা হোটেলে নিয়ে তোলে। সেই হোটেলে আগে থেকেই তার বন্ধুবান্ধব অপেক্ষা করছে। তারপর মচ্ছবটা বুঝতে পারছেন তো? এইসব হারামজাদাদের ধরতেও পারি না। মেয়ে বা মেয়ের আত্মীয় স্বজন কেউ কেস করে না, সম্মানহানির ভয়, মানিজ্যতের ভয়। মেয়ের আবার বিয়ে দেওয়ার প্রশ্ন আছে। আপনি এসব কি বলছেন? যা বলছি সত্য বলছি, একটা শব্দ মিথ্যা না। যান, বাড়ি যান, যা করতে বললাম করেন। চিঠিপত্রে কোনো নাম ঠিকানা পেলে আমাদের খবর দেবেন, টাইট দিয়ে দেব একেবারে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা এই সব দিন রাত্রি, আজ ৮ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।